আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার বক্সে জানাই দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো ভাইয়া? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, হোমওয়ার্ক করছিলে ভাইয়া তোমরা সবাই বাসায়? বলো তো, গতদিন যে ভাইয়া হোমওয়ার্কটা দিয়েছিলাম তোমরা সবাই প্র্যাকটিস করেছিলে কিনা? এই যে দেখো, হোমওয়ার্কটা কি ছিল? এখানে ছিল n ইজ ইকুয়াল টু 4, তাই না? মানে আমি তো হাতে লিখে দিছিলাম, এই আর কি মেইন কোশ্চেনটা। n ইজ ইকুয়াল টু 4 বসাইলে হয় হচ্ছে C4H6। আর প্যালাডিমিয়াম বেরিয়াম সালফেট যদি আমরা দিই ভাইয়া, এটা হচ্ছে একটা ক্যাটালিস্ট পয়জন আর কি, বুঝছো? ক্যাটালিস্ট পয়জন দিলে কি হয়, রিয়াকশন মাত্র একটা স্টেপে যায়। মানে ইউজুয়ালি নিয়মটা কি আমি তোমাদের বলি। ধরো তোমার কাছে আছে একটা অ্যালকাইন, হ্যাঁ, অ্যালকাইন আছে। অ্যালকাইনে যদি তুমি হাইড্রোজেন দাও তাহলে সে বেসিক্যালি অ্যালকিন কিছুক্ষণের জন্য সে থাকে, এরপর সাথে সাথেই সে মোটামুটি অ্যালকেনে কনভার্ট হয়ে যায়, বুঝছো? কিন্তু কিন্তু তুমি যদি প্যালাডিমিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এটাকে রোজেনমান রিয়েজেন্ট বলে, বুঝছো? এটা দিলে রিয়াকশন শুধু এতটুকু এসে স্টপ হয়ে যায়, এতটুকু এসে স্টপ হয়ে যায়, মানে অ্যালকিন পর্যন্ত এসে স্টপ হয়ে যায়, বুঝছো? আর এটা না দিলে এটা চেইন রিয়াকশনের মতো অ্যালকিন পর্যন্ত চলে যায়। যেহেতু প্যালাডিমিয়াম বেরিয়াম সালফেট দিছো ভাইয়া, এখানে শুধু অ্যালকিন হবে C4H8, এই জিনিসটা হবে। আচ্ছা, এখন বলছে দুইটা আইসোমার তুমি পাও, এই দুইটা হচ্ছে আইসোমার্স। ওকে, তো চলো C4H8 এর আইসোমার গুলো আমরা বানাই দুইটা, হ্যাঁ, সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল। C4H8 চার কার্বনের অ্যালকিন। চলো একসাথে করি। 1 2 3 4, এখানে একটা ডাবল বন্ড। 1 2 3 4, এখানে একটা ডাবল বন্ড। আচ্ছা, এখন একটা ইয়ে করবা নাকি, একটা চেইন বানাও, ব্রাঞ্চ বানাও, হ্যাঁ। 1 2 3 4, সরি, 1 2 3 4, এখানে একটা ডাবল বন্ড দিয়ে দাও। ওকে, আচ্ছা। সো মোটামুটি এই তিনটা হতে পারে, তাই না? এই তিনটা মোটামুটি হতে পারে C4H8 এর নর্মাল মানে ওপেন চেইন আইসোমার গুলা। এখন চলো হাইড্রোজেন গুলা বসাই। CH3H2H2, CH3H3, এখানে CH3 বাস শেষ। তাহলে ভাইয়া বলতে পারবো, এখানে ধরো এটার নাম দিলাম আমি A, এটার নাম দিলাম B, এটার নাম দিলাম C। ওরা বেসিক্যালি যে জিনিসটা জানতে চাইছে আমি তো তোমাদের বলি, ওরা বেসিক্যালি এখানে যে দুইটা জানতে চাইছে সেটা হলো ধরো নর্মাল চেইন আর কি, হ্যাঁ, নর্মাল চেইন, নট ব্রাঞ্চড চেইন, বুঝছো? নট ব্রাঞ্চড চেইন, এরকম জানতে চাইছে। সো তোমরা একটু ভাইয়াকে বলো তো, এ বি সি এই তিনটার মধ্যে কোনটাকে সিমেট্রিক্যাল বলবো আর কোনগুলাকে অ্যাসিমেট্রিক্যাল বলবো? একটু বলো তো ভাইয়া, কোনটাকে সিমেট্রিক্যাল অ্যালকিন বলবো আর কোনগুলাকে অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন বলবো? জাস্ট এ বি সি দিয়ে একটু বলো তো ভাইয়াকে। আচ্ছা, আয়েশা অ্যান্সার দিছো, ভেরি গুড। আচ্ছা, তোমাদেরকে দেখাই, হ্যাঁ, দেখো তোমরা কি করবা, অ্যালকিন বলছে না, এই যে এটার মাঝ বরাবর একটু একটা দাগ দাও, ধরো দাগ দিলাম, দেখো এই পাশ যা এই পাশ কি তাই তাই কিন্তু না, তার মানে এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। এটাও সেম, এটাও কিন্তু অ্যাসিমেট্রিক্যাল। আর এইটা দেখো এই পাশে যা এই পাশে তাই, এটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক্যাল, এটাকে বলবো আমরা সিমেট্রিক্যাল। ওকে, আচ্ছা, বিউট টুইন, ভেরি গুড, এটাকে বলবো আমরা সিমেট্রিক্যাল। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে ব্রাঞ্চ চেইন, হ্যাঁ, এটা হচ্ছে ব্রাঞ্চড, তাহলে এটা নিয়ে আমরা কাজ না করি, এটা হচ্ছে নর্মাল চেইন, নর্মাল চেইন। তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া, ওয়াই হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, জেড হচ্ছে সিমেট্রিক্যাল, তার মানে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড। এখন কোয়েশ্চেনটা কি বলছে ভাইয়া? কোয়েশ্চেনে বলছে দেখো, which one between x and z, আচ্ছা x and z তো হবে না, y and z, y and z can show geometric isomerism, analyze the reasons। আচ্ছা,
তোমরা ভাইয়া বলো তো এই দুইটার মধ্যে কোনটা জিওমেট্রিক আইসোমারিজম দিবে? বলো তো ভাইয়াকে টিচার ইনবক্সে একটু, এই দুইটার মধ্যে কোনটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে বলে তোমাদের মনে হয়? এই দুইটার মধ্যে কোনটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে বলে তোমাদের মনে হয়? আচ্ছা, জেড। ওকে, ওকে। আচ্ছা চলো দেখি আমরা বুঝি কিনা। তোমরা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি এটা একটু কপি পেস্ট করি। হ্যাঁ, এই যে এই জিনিসটাকে যদি আমরা একটু কপি পেস্ট করে নিয়ে আসি, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা কিভাবে আঁকতে পারি? লেটস সে এই যে দেখো, এই যে এই ডাবল বন্ড থাকার মানে কি, এই দুইটা কার্বনের মধ্যে আছে কি রেস্ট্রিক্টেড রোটেশন নাকি ভাইয়া? রেস্ট্রিক্টেড রোটেশন। ওকে ফাইন। এখন একই কার্বনে আবার দেখো দুইটা হাইড্রোজেন আছে, দুইটা যদি সেম জিনিস থাকে তার মানে হচ্ছে জিআই শো করবে না বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। এই যে দেখো এইখানে দুই কার্বনে আছে কি রেস্ট্রিক্টেড রোটেশন, আবার এখানে দেখো দুইটা ডিফারেন্ট জিনিস এ বি, এখানেও আছে এ বি, তার মানে সিমেট্রিক্যাল যেটা সে হচ্ছে জিআই শো করবে। জিআই শো করবে কিভাবে শো করবে দেখো, একটা হবে এরকম এইচ এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি, আর একটা হবে এরকম এইচ এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি। তাহলে এটাকে আমি বলতেছি হচ্ছে সিস, এটাকে আমি বলতেছি ট্রান্স। বলো ভাইয়া সবাইকে এটা একদম ক্লিয়ার যে আমাদের বেসিক্যালি ওয়াইটা হচ্ছে আসলে জিওমেট্রিক আইসোমারিজম শো করবে। ওয়াই জেডটা হচ্ছে আমাদের জিওমেট্রিক আইসোমারিজম শো করবে। জেডটা সবাই ক্লিয়ার, জেডটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। সবাই একটু টিচার বক্সে জানাই দেই। মাইমুনা, রাহানুম, হ্যাঁ ক্লিয়ার, ভেরি গুড। আহনাফ, আয়শা, হ্যাঁ, রিফাত ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ। সবাই একটু জানাই দাও ভাইয়াকে কষ্ট করে। হুম, চমৎকার। 4 মার্কসের জন্য এইটুক না, এই যে তুমি আগে এই আইসোমার গুলা লিখবা, লিখে আইডেন্টিফাই করবা জেড কে আর ওয়াই কে, তারপর তুমি হচ্ছে এভাবে বড় করে দেখায় লিখবা যে না এখানে রেস্ট্রিক্টেড রোটেশনের কার্বনে দুইটা সেম জিনিস, তার মানে এটারও কি এরিয়াল ডিস্টেন্স সেম, আর এটার ক্ষেত্রে কি মানে দুইটা শর্তই মেনে ফেলছে, দুইটা কন্ডিশন, তার মানে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। বুঝছো রিফাত, লেখা কিন্তু ভালোই আছে, কম না। হুম, ওকে। ওকে ভেরি গুড। সো সবাই আশা করি ক্লিয়ার ভাইয়া, ছোট্ট করে একটা সি লিখে দাও সবাই কষ্ট করে টিচার বক্সে, যেটা আমরা সবাই বুঝে গেছি কিনা ইনশাল্লাহ। ওকে, সো এটা আমরা মোটামুটি লিখে ফেললাম। এখন তোমাদেরকে একটা ছোট্ট জিনিস একটু পড়াই দিই আর কি কুইকলি। হ্যাঁ, ধরো তোমার কাছে আছে সিস আর ট্রান্স দুইটা কম্পাউন্ড, আমি একটু একে যদি একটু দেখাই, ধরো এখানে আছে এইচ এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি, এটাকে আমরা বলতেছি সিস। আর সিমিলার এইচ সি এইচ থ্রি এইচ সি এইচ থ্রি, এটাকে বলতেছি ট্রান্স। আচ্ছা, স্টেবিলিটি, স্টেবিলিটির ক্ষেত্রে কোনটা স্টেবিলিটি বেশি জানো? দেখো তুমি যদি এই প্লেন বরাবর একটু কাটো, এই যে এই প্লেন বরাবর কাটো আর এটা এই প্লেন বরাবর কাটো, তাহলে খেয়াল করো ভাইয়া এখানে বেশি লুজ এনার্জি, মানে কি হাইড্রোজেন গুলো রিমুভ করা ইজি, বাট এখানে হেভি এনার্জি, মানে অ্যালকাইল গ্রুপ থাকাতে হেভি এনার্জি। বাট এই পাশে দেখো, এই পাশে যা আছে এই পাশেও তা আছে, মানে কি ব্যালেন্সড। তাহলে বলো ট্রান্স না সিস, কোনটার স্ট্রাকচারটা ব্যালেন্সড? আর ব্যালেন্স জিনিসকে কিন্তু ব্রেক করতে হিট দেওয়া লাগে বেশি, মানে কি স্টেবিলিটি বেশি। তাহলে বলো কোনটার স্টেবিলিটি বেশি হবে, সিস নাকি ট্রান্স? বলো কোনটার মেল্টিং পয়েন্ট এন্ড স্টেবিলিটি বেশি হবে, সিস নাকি ট্রান্স? অবশ্যই ট্রান্স। এই জন্যই ট্রান্সটা যেহেতু স্টেবল বেশি, এটাকে হিট দিয়ে ভাঙতে ডিসোসিয়েট করতে বেশি হিট লাগবে আর কি, মানে কি তার মেল্টিং পয়েন্ট বেশি, স্টেবিলিটি বেশি। ওকে, ট্রান্সের ক্ষেত্রে বেশি, সিসেরটা কম, সিসের হচ্ছে বয়লিং পয়েন্ট ওগুলো সব বেশি, বাট ট্রান্সের শুধুমাত্র স্টেবিলিটি আর হচ্ছে মেল্টিং পয়েন্টটা বেশি। ওকে, সবাই ক্লিয়ার?
ওকে, সবাই পাশে, জয়ী, মাইমুনা, ইরফান, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, রানুম বুঝছি এখন। ওকে, দেন হোপফুলি এটা আমরা সবাই ক্লিয়ার। ওকে, তাহলে এটা একটু ইনিশিয়ালি বুঝে নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা পড়বো হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। আমরা পড়বো হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা, অপটিক্যাল আইসোমারিজম শুরুর আগে আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। পিপিএল, পিপিএল মানে হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। কেউ কি বলতে পারবা প্লেন পোলারাইজড লাইট জিনিসটা কি? এনিওয়ান? প্লেন পোলারাইজড লাইট বলতে আসলে কি বোঝায়? ওকে, প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট। কে বলতে পারবা হোয়াট ইজ প্লেন পোলারাইজড লাইট? ধরো তোমার কাছে একটা লাইট সোর্স আছে, হ্যাঁ, এটা হচ্ছে লাইট সোর্স। এই লাইট সোর্সটা কিন্তু দেখো চারো দিক থেকে, এই লাইট সোর্সটা দেখো এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, হ্যাঁ, চারো দিক থেকে কিন্তু সে কি দিতেছে, লাইটটাকে পাস করতেছে চারো দিক থেকে, হ্যাঁ, স্ক্যাটার্ডলি পাস করতেছে সে, ঠিক আছে। এখন আমি যদি কোনোভাবে এর সামনে কোনো একটা জিনিস রাখি, ধরো নিকল প্রিজম, হ্যাঁ, ধরো একটা প্রিজমই রাখলাম, নিকল প্রিজম রাখি, হুম, অথবা ধরো কোনো একটা জিনিস রাখলাম, ধরো একটা এরকম একটা সেন্টার রাখলাম, যে শুধুমাত্র এই যে এই প্লেনের লাইটটাকে পাস করতে পারে, এই যে এই সোজাসুজি প্লেনের লাইটটাকে পাস করতে পারে, এবং সে সেটাই করলো, এই প্লেনের লাইটটা সে সুন্দর মতো পাস করলো, হ্যাঁ, ওকে, এই এরকম একটা লাইটকে সে পাস করলো। এই যে সে হচ্ছে, যখন আমি একটা লাইট সোর্স দিলাম, এই এরা কি করতেছে জানো, এদেরকে বলা হয় পোলারাইজার, এদেরকে বলা হয় পোলারাইজার। অনেকে এস দিয়ে লেখে, অনেকে জেড দিয়ে লেখে, সমস্যা নেই। পোলারাইজার কি করে, এই যে এরকম স্ক্যাটার্ড হওয়া যে লাইট গুলো আছে না, ওগুলাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে পাস করে, একটা নির্দিষ্ট ডিরেকশনে পাস করে। এই যে একটা নির্দিষ্ট ডিরেকশনে পাস হলো না ভাইয়া, এটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। মানে একটা সার্টেন প্লেনে এটা পোলারাইজড হয়ে এই লাইটটা পাওয়া গেছে, প্লেন পোলারাইজড লাইট। ওকে, এটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। বলো এইটুক পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার ভাইয়া? প্লেন পোলারাইজড লাইট। ওকে, না না লেট হয়নি, সমস্যা নেই ভাইয়া। ওকে, প্লেন পোলারাইজড লাইট এইটুক পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার তোমাদেরকে কয়েকটা জিনিস বুঝাই, মনোযোগ দিও, হ্যাঁ, আরেকবার বলি সবার সুবিধার জন্য জিনিসটা আরেকবার বলি। ধরো সবাই কিন্তু ভাইয়ের সাথে একটু রেসপন্স করো, হ্যাঁ, ধরো আমরা কি করলাম, একটা লাইট সোর্স নিলাম, লাইট সোর্স কি চারোদিকে লাইট স্ক্যাটার করতেছে, তাই না, এই যে লাইট স্ক্যাটার করতেছে। এখন এটার সামনে রাখলাম একটা পোলারাইজার, পোলারাইজারের কাজ কি জানো, এই সবগুলো স্ক্যাটারিং এর লাইট থেকে একটা সার্টেন ডিরেকশনে লাইটটাকে পাস করা, পোলারাইজড করা, একটা প্লেনে পোলারাইজড করা। এই যে পোলারাইজড হওয়ার পরে যে লাইটটা তুমি পাইছো, মানে ফার্স্টে হচ্ছে এইটা, এটা থেকে ধরো এখানে গেছে, এখান থেকে তারপর এখানে আসছে, এই যে এটা হলো তোমার আউটপুট। এটা কি একটা প্লেনে পোলারাইজড লাইট না, এটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। সবাই কি ক্লিয়ার? প্লেন পোলারাইজড লাইট পিপিএল পর্যন্ত ক্লিয়ার? ছোট করে একটা সি লিখে দাও সবাই। আজকে জিনিসগুলো একটু ক্রিটিক্যাল আর কি, হ্যাঁ, বোঝাটা দরকার। এইচএসসি তে একটু কম আসে, অ্যাডমিশন অনেক বেশি আসে, আমরা সবকিছুর জন্যই পড়বো। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার।
প্লেন পোলারাইজড লাইট। এটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন এই প্লেন পোলারাইজড লাইট যদি ধরো সামনে আমি একটা সলিউশন রাখলাম, একটা টিউব নিলাম, টিউবের যে লেন্থটা হবে, লেন্থটা নিব আমরা ডেসিমিটারে, এটার মধ্যে একটা সলিউশন নিলাম, ধরো সলিউশনের কনসেন্ট্রেশনটা হবে হচ্ছে গ্রাম পার মিলিলিটারে। মানে 1 ডেসিমিটার লেন্থের একটা টিউবে, পোলারিমিটার বলে আর কি, বুঝছো? পোলারিমিটার একটা টিউবের মধ্যে আমি একটা সলিউশন রাখলাম যেটার ইউনিটটা হচ্ছে গ্রাম পার মিলিলিটার। এইটার মধ্যে দিয়ে আমি ধরো এই লাইটটাকে পাস করছি। টেকনিক্যালি কি হওয়া উচিত, এই লাইটটা একদম এরকমই আসা উচিত। টেকনিক্যালি এই লাইটটা এরকমই আসা উচিত, কিন্তু যদি এরকম না এসে, কিন্তু চেঞ্জ হয়ে গেল না, লাইটটা একটা অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেল, তাহলে এটাকে আমরা কি অপটিক্যালি অ্যাক্টিভ বলবো নাকি ডিঅ্যাক্টিভ বলবো? কি মনে হয় বলো তো? এটাকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ বলবো নাকি ডিঅ্যাক্টিভ বলবো? পুরোটা আরেকবার বলবো, সমস্যা নেই আনিকা, জাস্ট নর্মালি ভাইয়ের সাথে একটা অ্যান্সার দিতে থাকো। গুড। দেখো এটা, দেখো একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছে ক্লকওয়াইজ। যেহেতু লাইট তো একদম সুন্দর মতো স্ট্রেট লাইনে চলার কথা ছিল, একটা সলিউশন দিয়ে দেওয়ার কারণে লাইটটা একটু ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। তার মানে কি এই সলিউশনটা অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে এই সলিউশনটা অপটিক্যালি অ্যাক্টিভ। এই সলিউশনটা কেমন? অপটিক্যালি অ্যাক্টিভ, এবং এটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি। চলো পুরোটা আরেকবার রিক্যাপ করি আমরা। হ্যাঁ, পুরোটা আরেকবার রিক্যাপ করি। ফার্স্টে কি নিলাম ভাই? একটা লাইট সোর্স। ফার্স্টে নিলাম একটা লাইট সোর্স। লাইট সোর্সকে একটা পোলারাইজারের মধ্যে দিয়ে দিলাম। পোলারাইজার, সেটা নিকল প্রিজম হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। তখন তুমি কি পাইছো ভাইয়া? প্লেন পোলারাইজ লাইট পাইছো। প্লেন পোলারাইজ লাইট মানে একটা নির্দিষ্ট ডিরেকশনের লাইট, এরকম একটা লাইট পাইছো। হ্যাঁ, এরপর তুমি এটাকে পোলারিমিটারের মধ্যে দিয়ে দিলা। পোলারিমিটারের মধ্যে দিয়ে দিলা, একটা সলিউশন ছিল। এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশন চেঞ্জ করে, হ্যাঁ, ইফ পিপিএল রোটেটস, রোটেশন দুই ধরনের হইতে পারে। একটা হইতে পারে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যেটার অ্যাঙ্গেলকে আমরা বলবো হচ্ছে পজিটিভ। আরটা হইতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, যেটার অ্যাঙ্গেলকে, দাঁড়াও লিখে নিই, অ্যান্টি ক্লকওয়াইজ, যেটার অ্যাঙ্গেলকে আমরা বলবো নেগেটিভ। পজিটিভকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি, নেগেটিভকে বলা হয় হচ্ছে লেভিও রোটেটরি, মানে লিভো রোটেটরি আর কি, লিভো রোটেটরি। এইটা হচ্ছে পুরা সিস্টেমটা, এটা হচ্ছে পুরা সিস্টেমটা। আচ্ছা, তাহলে তাহলে তোমাদেরকে আমি পুরাটা জিনিস আরেকবার প্রথম থেকে বুঝাই। যে কোনো একটা লাইট সোর্স, ধরো কোনটা বলতে পারি, ধরো একটা বাল্ব, একটা বাল্ব আছে। বাল্বটা যখন জ্বলে, অন করলা, লাইটটা কি চারোদিকে স্ক্যাটার হইলো না? চারোদিকে স্ক্যাটার হইলো। এটা কি কোনো সার্টেন প্লেনে যাচ্ছে নাকি সব প্লেনে যাচ্ছে? বলো তো একটু টিচিং বক্সে, সার্টেন প্লেনে যাচ্ছে নাকি সব প্লেনে যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি সব দিকে স্ক্যাটার হচ্ছে, সব প্লেনে যাচ্ছে, তাই না ভাই? সব প্লেনে যাচ্ছে। এখন তোমার দরকার হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। হোয়াট ইজ প্লেন পোলারাইজড লাইট? মানে একটা সার্টেন প্লেনে তোমার ডিরেকশনে, একটা সার্টেন ডিরেকশনে তোমার লাইটটা যাওয়া দরকার। তুমি কি করছো? মাঝখানে একটা পোলারাইজার রাখছো। মানে কি? যে মানে একটা ফিল্টারের মতো চিন্তা করো। ধরো একটা ফিল্টার আছে এরকম, যে শুধু এই লম্বা লম্বি যে লাইটগুলো এগুলো পাস করবে, বাকি সবগুলোকে বন্ধ করে দিবে। বা এই যে এরকম যে লাইটগুলো আছে ওগুলোকে পাস করবে, বাকি সবগুলোকে বন্ধ করে দিবে। এটা হচ্ছে একটা পোলারাইজার। পোলারাইজার কি করলো? সবগুলা লাইটকে শুধুমাত্র আমি যেদিকে বলতেছি সেই দিকে সে পাস করলো। মানে কি? প্লেন পোলারাইজড লাইট, মানে একটা প্লেনে এটাকে কনভার্ট করলো। করলো, ভালো কথা, খুব ভালো কথা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কনভার্ট করলো। এরপর এই যে যে লাইটটা পাইছো, হ্যাঁ, ধরো এখানে নিচে একটু আঁকতে থাকি তাহলে সুবিধা হবে। এই যে এটা, এটা মানে কি চারোদিকে ডিরেকশনে কিন্তু লাইটটা যাচ্ছে, যাচ্ছে। এখানে যখন তুমি পোলারাইজার দিয়ে পাস করছো, তখন তুমি ধরো এই ডিরেকশনে লাইটটা পাইছো, ধরো এই ডিরেকশনে লাইটটা পাইছো। এখন তুমি একটা পোলারিমিটার দিলা। পোলারিমিটার দেওয়ার পরে, পোলারিমিটারটা হচ্ছে একটা এরকম টিউব, যার মধ্যে একটা সলিউশন থাকে, সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হইতে পারে, ইনঅ্যাক্টিভ হইতে পারে। এখন এটার মধ্যে একটা টিউবের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা তিনটা কেস হইতে পারে। হয় সে আগের মতোই আছে, অথবা সে ধরো একটু এই অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে, অথবা সে একটু এই অ্যাঙ্গেলে চেঞ্জ আসছে। দেখো
যদি আগের অবস্থায় থাকে এটাকে বলবো হচ্ছে ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, মানে সে লাইটটাকে কোনো অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারে নাই। যদি সেই যে একটু পজিটিভ থিটা ডিগ্রিতে ঘোরায় তখন এটাকে বলবো হচ্ছে ডি কম্পাউন্ড, মানে অপটিক্যালি অ্যাক্টিভ। আর যদি সে এরকম নেগেটিভ অ্যাঙ্গেলে ঘোরায়, মাইনাস থিটা অ্যাঙ্গেলে ঘোরায়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে এল, লিভো রোটেটরি কম্পাউন্ড, যেটাকে আমরা বলি হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এটাও কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, মানে একটু চেঞ্জ করলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ, মানে অপটিক্যালি অ্যাক্টিভই হবে, দুই টাইপের হইতে পারে। আর যদি কোনো চেঞ্জ না করে সেক্ষেত্রে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড আমরা বলবো। আচ্ছা, কোনটাকে অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলতেছে? যে এই সলিউশনটাকে আমরা বলতেছি, এই যে এই সলিউশনটা, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হইতে পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হইতে পারে। ওকে, এরকম হচ্ছে ঘটনা। তাহলে পুরো প্রসেসটা তোমরা বুঝতেছো যে আমরা কিভাবে একটা কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ কিনা যাচাই বাছাই করি? বলো তো ভাই, একটু টিচার ইনবক্সে কষ্ট করে। সবাই বুঝতেছো ইনশাল্লাহ? বলো টিচার ইনবক্সে সবাই সবাই একটু রেসপন্স করে। হ্যাঁ, অনেকে ধরো একটু 5 মিনিট পরে আসছো, তো সবাই একটু বইলো। ভাইয়া কিন্তু 2 থেকে 3 বার রিপিট করলাম, একটু বইলো যে সবাই বুঝছে কিনা ইনশাল্লাহ। ওকে, সবাই বুঝছো? মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, সো এটা আমরা দেখে ফেললাম ইনশাল্লাহ। সো চলো ভাইয়া আমরা তাহলে একটু সামনের দিকে যাই। এখন তোমাদের যে জিনিসটা পড়াবো ভাইয়া, সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হইলে কিছু ব্যাপার স্যাপার জানা লাগে বা কিছু ব্যাপার স্যাপার থাকা লাগে। সেটা কি? এক নাম্বার হচ্ছে, আমি সহজটাই পড়াচ্ছি, হ্যাঁ, কাইরাল কার্বন থাকতে হবে। হোয়াট ইজ কাইরাল কার্বন? কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন যেটা sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড এবং এবং sp3 হাইব্রিডাইজড, এবং এই কার্বনের ধরো 4টা হ্যান্ডে 4টা ডিফারেন্ট অ্যাটম থাকে। হ্যাঁ, 4টা হ্যান্ডে 4টা ডিফারেন্ট অ্যাটম থাকে। হ্যাঁ, 4 ডিফারেন্ট অ্যাটম অর রেডিক্যাল ইন 4 হ্যান্ড। ঠিক আছে, যেমন একটু এক্সাম্পল দিই। কার্বন আছে এই 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 এই, হাইড্রোজেন আছে ধরো এখানে OH আছে, এখানে ধরো CH3 আছে, এখানে ধরো COOH আছে। এই কার্বনকে তুমি বলতে পারবা কার্বন স্টার। কার্বন স্টার মানে হচ্ছে কাইরাল কার্বন আর কি। হ্যাঁ, কাইরাল কার্বন দেখো 4টা ডিফারেন্ট জিনিস কিন্তু এখানে অ্যাড অবস্থায় আছে, 4টা ডিফারেন্ট জিনিস এখানে অ্যাড অবস্থায় আছে। এটাকে আমরা বলতেছি কাইরাল সেন্টার, মানে কাইরাল কার্বন বলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কাইরাল সেন্টার আরেক জিনিস, কাইরাল কার্বন বলি। তো এখানে কাইরাল কার্বনকে C স্টার দিয়ে ডিনোট করা হয়। ওকে, ইনঅ্যাক্টিভ কখন হয় আমরা আস্তে আস্তে দেখবো ভাইয়া, কোনো সমস্যা নেই। তাহলে এটা আশা করি বুঝে গেছি। আচ্ছা, এখন এই জিনিসটা কাইরাল কার্বন কি, কাইরাল কার্বন কিভাবে কি হচ্ছে, এটা আমরা ইনিশিয়ালি যেহেতু বুঝছি, তো সাধারণত বলা হয় কারোর মধ্যে যদি কাইরাল কার্বন থাকে বা পুরো কম্পাউন্ডে যদি একটাও কাইরাল কার্বন থাকে, সাধারণত তারা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে বা অপটিক্যাল আইসোমার দেখায়। ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে বা অপটিক্যাল আইসোমার দেখায়। তো চলো আমরা একটা এমসিকিউ দেখি, দেখে একটু বোঝার চেষ্টা করি কি বলছে। উইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাজ এ কাইরাল সেন্টার, মানে কাইরাল কার্বন আর কি। হ্যাঁ, এখানে কাইরাল কার্বন কোনটায় আছে তোমরা একটু দেখে বলো তো ভাইয়া, ABCD এর মধ্যে কোথায় কাইরাল কার্বন থাকতে পারে বলে তোমাদের মনে হয়? দেখো এই কার্বনে দেখো 2টা সেম জিনিস চলে আসছে, এই কার্বনে 3টা সেম জিনিস, তার মানে এখানে কোনো কাইরাল সেন্টার নাই, মানে কাইরাল কার্বন নাই। এখানে দেখো কার্বনে 3টা সেম জিনিস, 2টা সেম জিনিস, এখানে 2টা সেম জিনিস হবে না। এখানে দেখো এই কার্বনটা খেয়াল করো, ABCD 4টা ডিফারেন্ট জিনিস, এটাকে আমরা বলতেছি কাইরাল কার্বন আছে। আর এটা দেখো এই কার্বনে, এটা কিন্তু স্যাচুরেটেড না, এটা কিন্তু এরকম দেখো CH3 CO CH3, 2টা সেম জিনিস আছে বুঝছি, কিন্তু এটাও হবে না কারণ এটা তো sp2 হাইব্রিডাইজ, ডাবল বন্ড থাকলে sp2 বলি, মনে নেই? এই তাহলে অ্যান্সার হচ্ছে C। ওকে, তাহলে কাইরাল কার্বন যেটা বা তোমাদের ভাষায় কাইরাল সেন্টার, অ্যাকচুয়ালি এটা না, যে কাইরাল সেন্টার যেটা বা কাইরাল কার্বন যেটা, এটার কনসেপ্টটা সবাই বুঝতে পারছি ভাইয়া? বলো তো একটু টিচার ইনবক্সে কষ্ট করে, এটা আমরা বুঝে গেছি কিনা ইনশাল্লাহ? সবাই বুঝে গেছি? ওকে, এটা আমরা বুঝে গেছি ইনশাল্লাহ, ভেরি গুড। এরপর চলো আমরা আরেকটু পড়াশোনায় আসি। হ্যাঁ, এখন বলছি স্পেসিফিক রোটেশন। হোয়াট ইজ স্পেসিফিক রোটেশন? কিছুই নেই ভাইয়া, একটু আগে তোমাদেরকে পড়াইছি না। স্পেসিফিক রোটেশন হচ্ছে, ধরো আমরা যে একটা টিউব নিচ্ছি না,
পোলারিমিটার বলি যেটাকে, এটার মধ্যে তো একটা সলিউশন থাকে। এই সলিউশনকে আমরা গ্রাম পার মিলিলিটার ইউনিটে নেই, মানে কনসেন্ট্রেশনকে গ্রাম পার মানে মিলিলিটার ইউনিটে নেই। আর এই পোলারিমিটারের লেন্থটা 1 ডেসিমিটার নেই। মানে 1 ডেসিমিটার লেন্থের মধ্যে যখন কোনো লাইট পাস করে, ওখানে আমি যদি কোনো সলিউশন রাখি গ্রাম পার মিলিলিটারে, তখন তার যে একটা অ্যাঙ্গেল ধরো এই যে এই বরাবর গেছে অথবা এই বরাবর গেছে, কোনো একটা রোটেশন তো তার হয়েছে। রোটেশন পার গ্রাম পার মিলিলিটার পার ডেসিমিটার লেন্থে যত হয় সেটাকে বলা হয় স্পেসিফিক রোটেশন বা আলফা। স্পেসিফিক রোটেশন বা আলফা, ঠিক আছে। আচ্ছা, এটা এটা থিটা হবে, হ্যাঁ এটা হবে থিটা। মানে আলফা, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি? আলফা হচ্ছে তোমার অবজার্ভড অ্যাঙ্গেল কিসের রেসপেক্টে? কনসেন্ট্রেশনটা কেমন? গ্রাম পার মিলিলিটার কনসেন্ট্রেশনে 1, মানে লেন্থটা কত? ডেসিমিটার ইউনিটের লেন্থ পার ডেসিমিটারে পোলারিমিটারে যখন যায় তখন তার অ্যাঙ্গেল কতটুকু অবজার্ভ হয়, এই রেশিওটাকেই বলা হয় স্পেসিফিক রোটেশন। স্পেসিফিক রোটেশন, দেখো কি বলছে, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ইন দ্য পোলারিমিটার টিউব ইজ 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এই যে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব যেটা, আর গ্রাম পার সিসি সেটাই, গ্রাম পার মিলিলিটার সেটাই, বুঝছো? একই কথা। মানে 1 সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে 1 সিসি, আর 1 সিসি মানেই হচ্ছে 1 ml। এগুলো কিন্তু ভাইয়া আগেই পড়াইছি, তাই না? দেন দ্য রোটেশন অফ দ্য প্লেন পোলারাইজড লাইট থ্রু 1 ডেসিমিটার 1 dm টিউব ইজ কল্ড দ্য স্পেসিফিক রোটেশন অফ দ্যাট অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। সুন্দর একটা অ্যান্সার, সুন্দর একটা অ্যান্সার। এখন ধরো তুমি তোমার কাছে ছিল ধরো 5 ডেসিমিটারের একটা লেন্থ তুমি পাইছো। ধরো তোমার কাছে কোনো একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে হচ্ছে 3 গ্রাম পার মিলিলিটার, আর তুমি রোটেশন অবজার্ভ করছো ধরো 30 ডিগ্রি। তাহলে তোমার স্পেসিফিক রোটেশন কত আসে বলো? তোমরাই বলো, স্পেসিফিক রোটেশন কত আসে? এটা তো হিসাব করা সহজ নাকি? তুমি ডিগ্রিটাকে জাস্ট ডিভাইড করে দিবা, 30 ডিভাইড বাই 5 ইন্টু 3, তাহলে তোমার আসবে 2। অ্যান্সার আসবে 2। ইউনিট কি? 2 ডিগ্রি পার গ্রাম পার মিলিলিটার, আবার ডেসিমিটার পার ডেসিমিটার, এরকম হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার ফিনিশ। ওকে, ক্লিয়ার ভাইয়া? হুম, গুড। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কথাবার্তা। ওকে, এটা আমরা মোটামুটি দেখে নিলাম। এরপর দেখো আমরা আসলে অপটিক্যাল আইসোমার তো অনেক টাইপের দেখবো আমরা ইনশাল্লাহ। এনানসিওমার বা অ্যান্টিমার বা অ্যান্টিপড এগুলা একটা জিনিস, ডায়াস্টোরিমার এক জিনিস, মেসো কম্পাউন্ড এক জিনিস, রেসমিক মিক্সচার আরেক জিনিস। ওকে, 4টা জিনিস আমরা পড়বো ইনশাল্লাহ। এখানে কয়েকটা কথাবার্তা একটু বলে নিই। এদের সবার মধ্যেই কাইরাল কার্বন আছে। এই দুইটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এই দুইটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কিভাবে হবে আস্তে আস্তে আমরা সব দেখবো, তাড়াহুড়ার কোনো কারণ নাই। ওকে, ফার্স্ট অফ অল এনানসিওমার আর ডায়াস্টোরিয়ামের কথাবার্তা বলছে, চলো আস্তে আস্তে আমরা দেখবো, সবকিছু আমরা দেখবো, সিআরএন রুলটা দেখবো, সবকিছুই দেখবো। চলো, তোমরা কি ক্যাপিটাল ডি স্মল ডি এরকম নাম টাম শুনছো? বলো তো ভাইয়াকে একটু। আশা করি শুনছো। ক্যাপিটাল ডি, ওই যে বিটা ডি গ্লুকোজ, আলফা ডি ফ্রুক্টোজ, এরকম নাম তো শুনছোই। আসো তোমাদেরকে কয়েকটা জিনিস পড়াই, ঠান্ডা মাথায় আস্তে আস্তে আমরা সলভ করবো, আগাবো। ধরো তোমার কাছে একটা কম্পাউন্ড আছে CH3 CHOH CH, এটার আমরা একটা মিরর ইমেজ নিই। চলো, হ্যাঁ মিরর ইমেজ নিই। আসো, এটার আমরা একটা মিরর ইমেজ নিই। এটা তো সি স্টার। মিরর ইমেজ নিলে কি হবে? সি, ওই মিরর হলে কি হয়? রাইট লেফট হয়ে যায়, লেফট রাইট হয়ে যায়, তাই না? OH H CH3 COOH। আচ্ছা, দেখো ভাইয়া, দেখো ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ এই কম্পাউন্ড একটা একটার মিরর ইমেজ কি বলা যায় নাকি যায় না বলো? একটা একটাকে কি মিরর ইমেজ বলা যায় নাকি যায় না বলো? যায়। আচ্ছা, তার মানে এই দুইটার মধ্যে তুমি কি দেখতেছো? এই দুইটা হচ্ছে, ফার্স্ট অফ অল এদের মধ্যে কি আছে? কাইরাল কার্বন আছে। কি আছে? কাইরাল কার্বন আছে। সেকেন্ড, এরা একটা আরেকটার মিরর ইমেজ, মিরর ইমেজ। এটা ল্যাকটিক অ্যাসিড আর কি, বুঝছো? আচ্ছা, 3,
3 নাম্বারটা যদি আমরা একটু চিন্তা করি, 3 নাম্বারের কথাটা হচ্ছে এদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি প্রায় সেম, বুঝছো? জাস্ট ঝামেলা হচ্ছে এদের যে অ্যাঙ্গেলটা আছে না থিটা, থিটা ভ্যালু সেম বাট ডিরেকশন অপোজিট। মানে তারা প্লেন পোলারাইজ যে লাইটটা আছে, লাইটটাকে সেম অ্যাঙ্গেলেই ঘোরায়, বাট একজন প্লাস ঘোরালে একজন মাইনাস ঘোরায়। মানে একজন ধরো লেটস সে একজন ধরো হচ্ছে +2.24 ডিগ্রি, আর একজন হচ্ছে -2.24 ডিগ্রি, এরকম আর কি। একজন প্লাস ঘোরায়, একজন মাইনাস ঘোরায়, হ্যাঁ এই। আর ফাইনালি নট সুপার ইম্পসিবল, নট সুপার ইম্পসিবল। কেউ কি বলতে পারবো ভাইয়া সুপার ইম্পসিবল মানেটা কি? সুপার ইম্পসিবল মানেটা কি? বুঝাচ্ছি, সবগুলো বুঝাবো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। সুপার ইম্পসিবল মানে হচ্ছে প্লেটের মতো, ভাত খায় প্লেট একটার উপর একটা রাখো না, এটারে বলে একটার উপর একটা রাখা, ঠিক আছে? এখন সুপার ইম্পসিবল মানে কি? ধরো এই যে এটা ছিল হচ্ছে এরকম, হ্যাঁ, এখন মিরর ইমেজ হয়ে গেছে এরকম, তাই না? মানে একটা ছিল এরকম আর একটা হচ্ছে এরকম, এটা একটা মিরর ইমেজ। এটাকে কি কি এটার উপরে ইম্পোজ করা যাচ্ছে? পুরোপুরি মিলে যায়? মিলে তো না। যদি মিলে যাইতো তাহলে এটাকে বলতাম সুপার ইম্পসিবল, কিন্তু এটা কি একটার উপর একটা মিলতেছে? মিলতেছে না। তার মানে এটাকে বলবো কি নট সুপার ইম্পসিবল, ঠিক আছে? নট সুপার ইম্পসিবল, ওকে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই চারটা শর্ত যে মানবে, এই চারটা কন্ডিশন যে মানবে, তাদেরকে বলবো হচ্ছে এনানসিওমার। তাদেরকে বলবো কি আমরা? এনানসিওমার। এই চারটা কন্ডিশন যে মানবে তাদেরকে আমরা বলবো এনানসিওমার। মানে এটা এটার এনানসিওমার, এটা এটা এনানসিওমার, শেষ, সিম্পল, ওকে। একটা আর একটা এনানসিওমার। এখন ভাই বলো তো, দুইটাকে যদি আমরা ইকুইমোলার মিক্সড করি, তাহলে ওদের যে মিক্সচারটা আছে সেই মিক্সচারটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি ইনঅ্যাক্টিভ হবে? কি মনে হয় তোমাদের? বলো। হুম, আচ্ছা, বোঝাই। এটা তো গেল এইটা, হ্যাঁ। এখন খেয়াল করো, টু এনানসিওমার, টু এনানসিওমারকে তুমি মিক্সড করলা এবং দুইটাই হচ্ছে ইকুইমোলার নিছো। ইকুইমোলার মানে বুঝছো তো, কনসেন্ট্রেশন এক্স্যাক্টলি সেম, সবকিছু সেম আর কি, ইকুইমোলার একদম সমান সমান সব নিছো। নেওয়ার পর যে মিক্সচার করছো, এই মিক্সচারের একটা নাম আছে ভাইয়া, মিক্সচারের নাম হচ্ছে রেসেমিক মিক্সচার। আর কম্পাউন্ড যে ফর্ম হয় সেই কম্পাউন্ডের নাম হচ্ছে মেসো কম্পাউন্ড। কম্পাউন্ড যে ফর্ম হয় সেটাকে বলা হয় মেসো কম্পাউন্ড। আচ্ছা, তাহলে ভাইয়া খেয়াল করো, দুইটা এনানসিওমার মানে কি? একটা ধরো থেটা হচ্ছে +x ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করে, আরেকটার থেটা কিন্তু -x ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে। তাইলে যখন আমি দুইটাকে মিক্সড করব, মিক্সড করার পর কি হবে? আলটিমেটলি +x - x অ্যাঙ্গেল আলটিমেটলি 0 ডিগ্রিতে রোটেট করবে। তার মানে কি এরা দুইজনই হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে এদের মধ্যে কাইরাল কার্বন আছে, স্টিল এরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? ওই যে ইকুইমোলার, যে একজন অ্যাঙ্গেলকে রাইটে টার্ন করছে, আরেকজন আবার ওটাকে লেফটে টার্ন করে সোজা করে দিছে, শেষ ঘটনা, ফিনিশ। তাহলে মেসো কম্পাউন্ড বা রেসিমিক মিক্সচার দুইটাই কি আসলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিসপাইট বিং হ্যাভিং কাইরাল কার্বন, ওকে। সবাই কি বুঝতেছি ব্যাপারগুলা? বলো টিচার ইনবক্সে ভাই একটু কষ্ট করে। এখন এগুলোর এক্সাম্পলও ভাইয়া দেখাবো, টেনশনের কোনো কারণ নেই, হ্যাঁ। তাহলে এটা আমরা বুঝে গেছি ইনশাল্লাহ, তাই তো? আচ্ছা, সো এখন চলো আমরা এগুলার কয়েকটা জিনিস দেখাবো। তার আগে
এনানসিওমার তো পড়াইলাম। হুম, এখন ডায়াস্টেরিওমার বলতে একটা বিষয় আছে, সেই জিনিসটাও তো পড়াইতে হবে। এনানসিওমার পড়াইলাম, এখন ডায়াস্টেরিওমার বলতে একটা বিষয় আছে, সেটা পড়াইতে হবে। হ্যাঁ, ওকে। ধরো আমি একটা কাজ করলাম এখন। হ্যাঁ, ওকে। এবার তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করি। দেখো, প্রথম শর্ত মানছে কাইরাল কার্বন আছে। সেকেন্ড শর্ত, এটা এটার মিরর ইমেজ নাকি না দেখে বলো তো একটু ভাইকে কষ্ট করে সবাই। এটা কি এক্স্যাক্টলি মিরর ইমেজ হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, এটা কিন্তু মিরর ইমেজ হয় নাই। আচ্ছা, তার মানে মিরর ইমেজ হয় নাই। আচ্ছা, যেহেতু মিরর ইমেজ হয় নাই ভাইয়া, থিটার ভ্যালু সেম বাট ডিরেকশন অপোজিট, একে তুমি এক্সপ্লিসিটলি বলতে পারবা? এক্সপ্লিসিটলি বলতে পারবা না। বাকিটা ঠিক আছে, নট সুপার ইম্পসিবল। এই টাইপের জিনিসটাকে বলা হয় ডায়াস্টেরিওমার্স। এদেরকে বলা হয় ডায়াস্টেরিওমার্স। এদেরকে কি বলে? ডায়াস্টেরিওমার্স। ইজি। কেমন? কাইরাল কার্বন থাকবে আর সুপার ইম্পসিবল হবে না, বাট মিরর ইমেজ হইতে পারবে না। মিরর ইমেজ নাই মানে কি, থেটা সেম বা ডিফারেন্ট, এটা হওয়া হইতেও পারে, নাও হইতে পারে, ইউ নেভার নো। এই টাইপের কন্ডিশনকে বলা হয় ডায়াস্টেরিওমার। তাহলে এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের মধ্যে ডিফারেন্সটা কি বুঝে গেছো? বলো, এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের মধ্যে ডিফারেন্সটা কি বুঝে গেছো? এই দেখো কি বলছে, অ্যাটলিস্ট ওয়ান কাইরাল কার্বন প্রেজেন্স, অ্যাটলিস্ট টু কাইরাল কার্বন প্রেজেন্ট। ডায়াস্টেরিওমার এক্সপ্লেন করতে হলে দুইটা কাইরাল কার্বন লাগে, দেখলেই মাত্র। মিরর ইমেজ হবে, এখানে মিরর ইমেজ হবে না। স্পেসিফিক রোটেশন হচ্ছে এই যে ইকুয়াল বাট অপোজিট ডিরেকশন, এটা বলা যায় না। হ্যাঁ, মনে করো স্পেসিফিক সেম হবে বাট ডিরেকশন যে অপোজিট হবে বা ভ্যালু যে ডিফারেন্ট হবে, এটা তুমি বলতে পারবা না। হ্যাঁ, সো এই যে এই হইলো মেইন ডিফারেন্স। ওকে, ইজি। ওকে, আচ্ছা, এখন চলো এক্সাম্পল দেখাই। এক্সাম্পল না দেখাইলে বুঝবা কেমনে? এক্সাম্পল তো দেখাইতে হবে। তো চলো আমরা হচ্ছে এখন এক্সাম্পল গুলো দেখবো যে এনানসিওমার আর ডায়াস্টেরিওমার কি কিভাবে অ্যাকচুয়ালি পার্থক্য করা যায়। হ্যাঁ, তো চলো কিছু এক্সাম্পল যদি আমরা একটু যাই। ধরো আমাদের কাছে আছে COOH, COHH, COHH, CH3, এই যে এরকম একটা নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে একটু কপি পেস্ট করে নেই। 3 4, হ্যাঁ, এরকম ভাবে কিছু কপি পেস্ট করে নিলাম। ধরো এখন আমরা কি করতে পারি, দুইটা OH কে ধরো এই পাশেই ধরো নিয়ে আসলাম। হুম, এছাড়া একটার সাইড চেঞ্জ করলাম OHH, এখানে আরেকটার সাইড চেঞ্জ করলাম OHH। আচ্ছা, তাহলে চলো আগে একটু ফাইন্ড আউট করি এখানে কাইরাল কার্বন কয়টা আছে। সবাই একটু দেখো, এই যে একটা কাইরাল কার্বন, দুইটা কাইরাল কার্বন, এরকম সবগুলাতেই কিন্তু আচ্ছা এখানে লিখে নিই না, দুইটাই হাইড্রোজেন, এখানে সবগুলাতেই দুটো করে কাইরাল কার্বন আছে। হ্যাঁ, ওকে, তো আমরা চলো এগুলোকে একটু নাম দেই। হ্যাঁ, ধরো এটা হচ্ছে A স্ট্রাকচার, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। এখন আসলে আমরা আগে একটু ফাইন্ড আউট করি এখানে এনানসিওমার কোনগুলা আর ডায়াস্টেরিওমার কোনগুলা। সো দেখো ভাইয়া, আমরা যদি এনানসিওমারের কথা বলি, এনানসিওমার্স, এখন এনানসিওমার্স কারা হবে মানে কোন পেয়ারটা হবে, আর ডায়াস্টেরিওমার্স কারা হবে, স্টেরিওমার্স মানে কোন পেয়ার গুলো হবে। দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল এইটা আর এইটা পুরোপুরি মিরর ইমেজ না,
দেখো এইটাতে কাইরাল কার্বন আছে, এটাতেও কাইরাল কার্বন আছে, অপটিক্যালি অ্যাক্টিভ, প্লাস এটার মিরর ইমেজ যদি হয় সেক্ষেত্রে আমরা এদেরকে বলি কি ভাইয়া, এনানসিওমার। তাহলে এ প্লাস বি হচ্ছে এনানসিওমার। ওকে, এ প্লাস বি হচ্ছে এনানসিওমার, এটা একটা পাইছি, এটা একটা পেয়ার। এরপর দেখো সি আর ডি, এটাও দেখো একদম সেম, ওই যেখানে রাইটে লেফটে, লেফটে রাইটে, দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ প্লাস একদম মিরর ইমেজ, তার মানে সি আর ডি এটাকে আমরা বলতেছি এনানসিওমার্স। সি আর ডি কে আমরা বলতেছি এনানসিওমার্স। তাহলে এখানে এনানসিওমার্স কয়টা পাইছো, দুইটা পেয়ার, এ বি সি ডি, ডান। তাহলে বাকি সবগুলা হচ্ছে মোটামুটি ডায়াস্টেরিমার। কিভাবে দেখো, তাহলে এ এর সাথে সি হচ্ছে ডায়াস্টেরিমার্স, কারণ এর সাথে সি এদের অপটিক্যালি অ্যাক্টিভ বাট মিরর ইমেজ কিন্তু না, মিরর ইমেজ না। আচ্ছা, এর সাথে সি গেল। এরপর দেখো এর সাথে ডি, এর সাথে ডিটাও একটু খেয়াল করো, ওটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ বাট মিরর ইমেজ না, তার মানে এর সাথে ডি, এর সাথে ডি এটাও কিন্তু ডায়াস্টেরিমার্স, ডান। আচ্ছা, বি এর সাথে যদি একটু চিন্তা করি, খেয়াল করে দেখো তো, বি এর সাথে যদি সি এর কথা চিন্তা করি, দেখো মিরর ইমেজ কিন্তু না বাট অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে বি এর সাথে সি, এটাকেও আমরা মোটামুটি বলতে পারি ডায়াস্টেরিওমার্স। আচ্ছা, এখন বি এর সাথে ডি কে যদি চিন্তা করো, দেখো বি এর সাথে ডি এটাও কিন্তু ডায়াস্টেরিওমার্স। তাহলে বি এর সাথে ডি এটা হচ্ছে ডায়াস্টেরিওমার্স। কেন? কারণ এটাতেও কাইরাল কার্বন আছে, এটাতেও কাইরাল কার্বন আছে, মানে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ। তবে ভাইয়া এটা এটার মিরর ইমেজ না। তার মানে ঘটনা কি হলো ভাইয়া, এনানসিওমার কারা আর ডায়াস্টেরিওমার কারা, দুইজনই আসলে অপটিক্যালি অ্যাক্টিভ। বাট এনানসিওমার কোন পেয়ার, যারা হচ্ছে যাদের মধ্যে মিরর ইমেজ হয়, বাট ডায়াস্টেরিওমার হচ্ছে মিরর ইমেজ হয় না। বাস হয়ে গেল। তার মানে দেখো এ বি সি ডি এরা হচ্ছে এনানসিওমার্স, আর ডায়াস্টেরিওমার কারা, এ সি এ ডি, বি সি বি ডি। সো এরকম ভাবে আমরা সুন্দর মতো এনানসিওমার আর ডায়াস্টেরিওমারটা আলাদা করে ফেলতে পারি। সবাই তাহলে আশা করি ক্লিয়ার? সো একটু বলো সবাই ক্লিয়ার কিনা আমরা ইনশাল্লাহ। ওকে, ডান। তাহলে এনানসিওমার আর ডায়াস্টেরিওমার যত ধরনের কনফিউশন ছিল আশা করি এটা আমাদের সবার ক্লিয়ার। এখন আমরা সামনে আরেকটা ইন্টারেস্টিং জিনিস পড়বো। ওকে, সো চলো এখানে যাই, তার আগে এটা একটু দেখে নাও, তারপর আমরা ইন্টারেস্টিং জিনিসটা দেখে ফেলবো। আমরা পড়বো হচ্ছে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি মানে হচ্ছে, দেখাই, দেখো যে কোনো একটা প্লেন, ধরো আমি এটাকে যদি এই প্লেনে ভাগ করি, এটাকেও ধরো এই যে সেম প্লেনেই ভাগ করলাম, এটাকেও করলাম, এটাকেও করলাম, দেখো তো সুপার ইম্পসিবল। এই যে দেখো এইটা আর এইটা পুরোপুরি সুপার ইম্পসিবল না, একটা একটার উপরে ইম্পসিবল না, এটাকেই বলা হয় পিওএস, পজিশন অফ সিমেট্রি। আচ্ছা, এটা এটার উপর ইম্পসিবল না, তার মানে এখানে পজিশন অফ সিমেট্রি নাই বা প্লেন অফ সিমেট্রি নাই। এখানে দেখো এটাও এটার উপরে বসে যাবে না, এখানেও পজিশন অফ সিমেট্রি নাই বা প্লেন অফ সিমেট্রি নাই। এটা কিন্তু এটার উপরে বসে যাবে, তার মানে এখানে পিওএস আছে। যদি প্লেন অফ সিমেট্রি বা পজিশন অফ সিমেট্রি থাকে, এরা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এরা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা কেমন হয়? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এটাও হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর ভাইজান এবং আপুরা সবাই বলেন, অপটিক্যালি ইনঅ্যাক্টিভদের আমরা কি বলি? মেসো কম্পাউন্ড বলি। তার মানে এ আর ডি হচ্ছে মেসো কম্পাউন্ড, ইজি। আর বাকি রইল অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ। দেন বলো, পড়াগুলা কি একটু একটু সহজ লাগতেছে নাকি একটু কঠিন লাগতেছে? দেখো হুবহু যদি দুই পাশে সেম মনে হয়, তাহলে এটা হলো প্লেন অফ সিমেট্রি বা পজিশন অফ সিমেট্রি, মানে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কাইরাল কার্বন আছে তারপরও এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে মেসো কম্পাউন্ড। ওকে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সোহাদা, সেম। ডি এর ক্ষেত্রেও সেম, বাট বি আর সি তে এরকম না। সো আলটিমেটলি এরা হলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? বুঝে গেছি ইনশাল্লাহ? ওকে, সো এই জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম। আচ্ছা, এখন চলো তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো, এটা নাম হচ্ছে YDL occurs। আচ্ছা, দুইটা জিনিস বলবো তোমাদেরকে, হ্যাঁ। YDL occur, তোমরা এরকম হয়তো দেখছো, একটা দেখছো স্মল ডি স্মল এল, আর একটা দেখবা ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল। দুইটা কি সেম নাকি দুইটা ডিফারেন্ট? বলো তো ভাইয়া, তোমাদের কি মনে হয়, দুইটা কি সেম নাকি দুইটা ডিফারেন্ট?
আচ্ছা, ওকে, দুইটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট, হ্যাঁ, বোঝাই তোমাদেরকে। এইটা দিয়ে বোঝায় আসলে অ্যাঙ্গেল, আর এটা দিয়ে বোঝায় হচ্ছে কনফিগারেশন। এটা তুমি এক্সপেরিমেন্ট ছাড়া বের করতে পারবা না। এটা তুমি চাইলে সিআরএন রুল দিয়ে বের করতে পারবা, সিআরএন রুল দিয়ে বের করতে পারবা আর কি। হ্যাঁ, অ্যাঙ্গেলটাই যে দেখো না, প্লাস এত ডিগ্রি, এটা তুমি কখনোই বের করতে পারবা না এক্সপেরিমেন্ট করা ছাড়া। এখন তোমাদেরকে দুইটাই বুঝাই। ধরো তোমার কাছে একটা কম্পাউন্ড আছে, যেরকম CH3 COH H COH। সিআরএন মানে হচ্ছে তোমার ফার্স্ট নিয়ম হচ্ছে কনফিগারেশন বের করা যায়, বুঝছো? কনফিগারেশন তুমি ফার্স্টে দেখবা হাইয়েস্ট যেটা, মানে ফাংশনাল গ্রুপ কোনটা আছে, COH, এটাকে আমরা বলবো সি। সি দিয়ে বেসিক্যালি বোঝায় COH হইতে পারে, সেটা CHO হইতে পারে, হ্যাঁ, এরকম হাইয়েস্ট ফাংশনাল গ্রুপের কথা বলতেছে, এটা সি। আর হচ্ছে ওর থেকে ফারদেস্ট যে কাইরাল কার্বন আছে, ফারদেস্ট মানে এখানে তো একটাই কাইরাল কার্বন আছে, তো ওরই ধরো ফারদেস্ট কাইরাল কার্বনে কোথায় অ্যালকাইল বা হাইড্রোজেন আছে, এখানে অ্যালকাইল ধরো বা হাইড্রোজেন ধরো, কোনো সমস্যা নেই। এটাকে আর ধরবা, আর মানে হচ্ছে অ্যালকাইল হইতে পারে, হাইড্রোজেন হইতে পারে। এগুলা ছাড়া বাকি যেগুলো থাকবে সেটাকে আমরা এন বলবো, এন। এবার সিরিয়ালটা দেখো, CRN, CRN, সিরিয়ালটা কি, CRN। যদি এটা ক্লকওয়াইজ হয়, যদি এটা ক্লকওয়াইজ যায়, তখন এটাকে আমরা বলবো ক্যাপিটাল ডি। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে বলবো ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল দিয়ে পজিশনিং বোঝায়, আর স্মল ডি আর স্মল এল দিয়ে কি বোঝায় ভাইয়া, অ্যাঙ্গেল। সো স্মল ডি ক্যাপিটাল ডি একসাথেও থাকতে পারে, স্মল ডি ক্যাপিটাল এল একসাথেও থাকতে পারে, আবার হচ্ছে স্মল এল ক্যাপিটাল ডি একসাথে থাকতে পারে, স্মল এল আর ক্যাপিটাল এল একসাথে থাকতে পারে, কোনো সমস্যা নাই। প্রথমটা দিয়ে বোঝায় অ্যাঙ্গেল, পরেরটা দিয়ে বোঝায় কনফিগারেশন। তাহলে দুইটার জিনিসটা বুঝছো, কনফিগারেশন মানে এই যে এরকম রেডিকাল গুলো কই আছে, কোনটা কই আছে সেটা। যেমন আরেকটা আঁকি, ধরো আছে CH3, ধরো COH দিয়ে আগে, COH CHOH CHOH CH3। তাহলে ভাইয়া কি বলছিলাম ফার্স্টে, হাইয়েস্ট ফাংশনাল গ্রুপ সি, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা থেকে সবচেয়ে দূরে যে ফাংশন মানে কাইরাল কার্বন আছে সেটা নিবা, সেটার ধরে যে এটা দিলে আর, এটা দিলা এন, CRN, CRN অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হবে, ক্যাপিটাল এল। এটা হলো ক্যাপিটাল এল কনফিগারেশন। এটা কেমন কনফিগারেশন ভাইয়া, ক্যাপিটাল এল। বলো কনফিগারেশনের ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি একটু? হুম, ওকে, দারুণ। হুম, তাহলে এটা, ও সরি, একটু উল্টা লিখছি ভাইয়া, সরি, একটু উল্টা লিখছি। ক্লকওয়াইজ গেলে হবে এল, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হবে ডি, হ্যাঁ এইটা হবে। সো এটা যেহেতু ক্লকওয়াইজ গেছে, সো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার এল, আর এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, এটাকে বলবো আমরা ডি। এই, বাস উল্টা একটু বলছি। তাহলে একটা কম্পাউন্ড আমি আঁকতে দিই, দেখি এটা তোমরা বুঝো কিনা। লেটস সে তোমার কাছে আছে CH3 COH CHOH COH। বলো তো এটা কি ক্যাপিটাল ডি হবে নাকি ক্যাপিটাল এল হবে? অ্যাঙ্গেলটা বোঝাইতেছি একটু পরে, হ্যাঁ। বলো এটা ক্যাপিটাল ডি হবে নাকি ক্যাপিটাল এল হবে, করে ফেলো।
চলো আমরা একটু বের করি, হ্যাঁ, মনোযোগ দিও। তাহলে ফার্স্টে কি হবে, দেখো এটা একটা ক্যারল সেন্টার, এটা একটা ক্যারল সেন্টার, এটা হলো আমার সি, মানে সবচেয়ে বেশি ফাংশনাল গ্রুপ যেটা সি। এটা থেকে ফারদেস্ট কার্বনে যাব, এটা ধরো আর, এটা এন। সিকোয়েন্সটা কি সি আর এন, ক্লকওয়াইজ যাচ্ছে না, ক্লকওয়াইজ যাচ্ছে, যেহেতু ক্লকওয়াইজ তাহলে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল এল, এটা হচ্ছে এল কনফিগারেশন, হ্যাঁ, ক্যাপিটাল এল। হুম, এই না ওইচ এর জায়গায় ব্রোমিন থাকুক, ক্লোরিন থাকুক, নাইট্রো থাকুক, হইতে পারে, সমস্যা নেই। ধরো আরেকটা যদি আঁকি, CH3 COH C+H, এটা একটা, আর এটা হচ্ছে CH3 COH C+H, এটা আরেকটা। এবার ভাইয়ারে বলো যে কোনটা কি হবে, এটা ধরো এ, এটা ধরো বি, কোনটা ক্যাপিটাল ডি আর কোনটা ক্যাপিটাল এল হবে, সবাই করে ফেলো কুইকলি। দেখো ক্লকওয়াইজ হলে কিন্তু এল, হ্যাঁ, এই যে দেখো একটু আগে আমরা দেখছি ক্লকওয়াইজ হলে এল, ক্যাপিটাল এল, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ক্যাপিটাল ডি। ঠিক আছে, সো এটা কি হয়েছে আমার ক্লকওয়াইজ হয়েছে, তাহলে কিন্তু ক্যাপিটাল এল। আবার এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, ধরো এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ গেছিল, CRN, ওয়েট, এই দেখছো একটা ভুল হয়েছে, এটা কিন্তু তোমার দেখো ক্লকওয়াইজই যাচ্ছে, তাই না, CRN, খেয়াল করো, CRN এটা কিন্তু ক্লকওয়াইজই যাচ্ছে, তাহলে এটাও কিন্তু ক্যাপিটাল এল। হ্যাঁ, আচ্ছা চলো এই জিনিসগুলো দেখি। স্টার মার্ক দিলাম, স্টার মার্ক দিলাম, দেখো এটা হলো আমার মেইন সি, এটাই ফাংশনাল গ্রুপ, তো এটাকে ধরলা আর, এটাকে ধরলা এন, CRN, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে হচ্ছে ক্যাপিটাল এল। এরপর দেখো এটা কোনটা যাবে, সি, এই যে এটা আর, এটা ধরো এন, এটা কিভাবে যাচ্ছে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ, দেখছো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল ডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। তার মানে একটা এল একটা ডি, এটা কি পারছো? জয়ী, আরিফ পারছো, অনিকাও পারছো, আইসাও পারছো, হ্যাঁ রাহনুমা পারছো, ভেরি গুড। ওকে, সবাই বুঝছি এখন ইনশাল্লাহ। এই যে এটাও কিন্তু সেম, দেখো CRN, এটা যাচ্ছে কি ক্লকওয়াইজ, তাহলে কিন্তু এল, ক্যাপিটাল এল, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাইতো তাহলে হয়তো কিন্তু ক্যাপিটাল ডি। ওকে, আচ্ছা, সো এটা মোটামুটি আমরা দেখলাম, সবাই ক্লিয়ার? ওকে, এখন আচ্ছা, রিফাত একটা মনে হয় লিখছো, রিফাত মনে হয় সম্ভবত লিখছো এই যে ছোট ডি, ভাইয়া ওই যে বললাম না ছোট ডি বা ছোট এল, স্মল ডি বা স্মল এল, এগুলো দিয়ে অ্যাঙ্গেল বোঝায়, and এটা তুমি এক্সপেরিমেন্ট ছাড়া কোনোদিনও পারবা না, বাট এগুলো এক্সপেরিমেন্ট ছাড়াও দেখে একটা আন্দাজ করতে পারবা 7 কার্বন পর্যন্ত, 7 কার্বন পর্যন্ত। ওকে, ডান, হোপফুলি আমরা এটা সবাই ক্লিয়ার। ওকে, চলো এই যে এখানে কয়েকটা ভ্যালু দেওয়া আছে, দেখো ভাইয়া, যে যেমন গ্লুকোজ, গ্লুকোজ দেওয়া আছে, ফ্রুক্টোজ দেওয়া আছে, সুক্রোজ দেওয়া আছে, ল্যাকটিক অ্যাসিড দেওয়া আছে, এগুলা কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে, এগুলো MCQ তে কাজে আসে ভাইয়া, বুঝছো, MCQ তে কাজে আসে। হুম, MCQ তে কাজে আসে, সো এগুলো MCQর জন্য একটু দেখে রাখতে পারো, ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, এগুলোর জন্য লাগে। এমনি সাধারণত বোর্ডে জাস্ট ল্যাকটিক অ্যাসিডের অ্যাঙ্গেলটা কত সেটা দেখতে দেয়, সেটা একটু দেখে নিলে আর কি, হ্যাঁ, অত পেরেশানি করার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, সো চলো আমরা তাহলে একটু সামনের দিকে যাই। হ্যাঁ, মেসো কম্পাউন্ড এন্ড রেসিমিক মিক্সচার, আচ্ছা মেসো কম্পাউন্ড এন্ড রেসিমিক মিক্সচার কিন্তু আমাদের পড়া শেষ, আমরা এটা বুঝে গেছি অলরেডি। বলতো মেসো কম্পাউন্ড আর রেসিমিক মিক্সচার হইতে হইলে ওদের মধ্যে কি হইতে হয়, রেসিমিক মিক্সচার তো আমরা বুঝছি যে ইকুইমোলার মিক্সচার হইতে হবে কার, এনানসিওমারের, সেটা বুঝছি। মেসো কম্পাউন্ড কারা, ওই কম্পাউন্ড কি মেসো কম্পাউন্ড বলবো, বাট মেসো কম্পাউন্ডের একটা বৈশিষ্ট্য আছে, প্লেন অফ সিমেট্রি। ওকে, আসো এরপর দেখো, উইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাজ মেসোফর্ম, বলতো এগুলা দেখে বলতো কোনটার মধ্যে মেসোফর্ম আছে বলে মনে হয়, এনানসিওমার, হ্যাঁ,
বলো। আচ্ছা, আয়েশা পারছি সবার আগে, ভেরি গুড। হুম। আচ্ছা দেখো, তোমরা জাস্ট একটা কাজ করো না, মাঝখান থেকে ডিভাইড করো, মাঝখান থেকে ডিভাইড করো, মাঝখান থেকে ডিভাইড করো, মাঝখান থেকে ডিভাইড করো। দেখো সবাই একটু খেয়াল করো, এই পাশে যা আছে এই পাশে তাও আছে, ঠিক আছে ফাইন, কিন্তু এখানে কোনো কাইরাল সেন্টার আছে? কাইরাল সেন্টার নাই, তার মানে এটা বাদ। মেসোফর্মে কিন্তু কাইরাল কার্বন থাকে। এখানে দেখো এই কার্বনে একটা কাইরাল কার্বন আছে কিন্তু, HOH CH3 আর এটা। আবার এই কার্বনে একটা কাইরাল কার্বন আছে HCH, এটা মানে কাইরাল কার্বন আছে। বাট সমস্যা হচ্ছে এই পাশ আর এই পাশ কি সেম কিনা, না সেম না, তার মানে এটাও হবে না। এটাও দেখো এখানে কোনো কাইরাল কার্বন নাই, যে এখানে শুধু একটা কাইরাল কার্বন আছে, এই পাশ আর এই পাশ কিন্তু সেম না, তাহলে এটাও হবে না। ফাইনালি এটা দেখো, এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, এই পাশে যা আছে এই পাশে তাই আছে, তার মানে এটাতে মেসোফর্ম থাকতে পারে, এটাতে মেসোফর্ম থাকতে পারে, তার মানে অ্যান্সার হচ্ছে সি। ওকে, অ্যান্সার হচ্ছে সি, সি তে মেসোফর্ম থাকতে পারে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? হুম, ভেরি গুড। এই আইসোমারিজম এখন কেমন লাগতেছে? একটু একটু ভালো লাগতেছে? বলো। আইসোমারিজম তো আমরা শেষের দিকে চলে আসছি প্রায়, আইসোমারিজম এখন একটু কেমন লাগে, একটু ভালো লাগে? যে না ভাই এখন একটু পারতেছি ইনশাল্লাহ। ইজি আছে না? মাশাল্লাহ, ভেরি গুড। স্ট্রাকচারাল, জিওমেট্রিক, স্টেরিও, তাই না, কত কিছু পড়তেছি আমরা। অপটিক্যাল, আচ্ছা ভেরি গুড। আচ্ছা তাহলে এটা মোটামুটি দেখে নিলাম। এবার দেখো আইসোমার নাম্বার, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল। আগে অ্যাসিমেট্রিক্যালটা পড়ি। এই যে এটাই হচ্ছে বোর্ডে বেশি আসে, বুঝছো? এটাই হচ্ছে বোর্ডে বেশি আসে, বোর্ড, বোর্ড মানে হচ্ছে এইচএসসি, এইচএসসি আর ভার্সিটি অ্যাডমিশন এগুলো বেশি আসে। হ্যাঁ, বা ইউনিভার্সিটি অ্যাডমিশন, ধরো ডিউ বা আদার্স, এগুলাতে বেশি আসে এই কোশ্চেনটা। অ্যাসিমেট্রিক্যাল যদি হয় তোমার স্ট্রাকচারটা, তখন কি হয় বুঝছো? ওকে, দেখাই। ধরো এরকম একটা স্ট্রাকচার নিলাম, CH3, CHOH, COH বা COH, হ্যাঁ, COH, এটা একটা নিলাম। বা ধরো CH3, CHOH, COHH, COH। আচ্ছা, এরকম কম্পাউন্ডের কখনো তুমি সুপার ইম্পোজ করতে পারবা বা প্লেন অফ সিমেট্রি বের করতে পারবা? কারণ দুই পাশ তো সেম না, দুই পাশ তো কোনোভাবেই সেম না। এদেরকে বলা হয় হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আর কি। হ্যাঁ, এদের ক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হয়, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হয় হচ্ছে 2 to the power n। n হচ্ছে কাইরাল কার্বন, কয়টা কাইরাল কার্বন আছে। ওদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিছুই থাকে না, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিছুই থাকে না। তাহলে টোটাল হয় হচ্ছে ওদের 2 to the power n নাম্বার অফ কম্পাউন্ড। টোটাল এন হয়, মানে টোটাল হয় হচ্ছে 2 to the power n নাম্বার কম্পাউন্ড। তাহলে দেখো এটা টোটাল বা অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা পাবা। আর আরেকটা ব্যাপার আছে, রেসিমিক মিক্সচার। এই ভাইয়া বলো তো, রেসিমিক মিক্সচার আমার পাইতে হইলে মানে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কয়টা লাগে? একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা লাগে রেসিমিক মিক্সচার পাইতে হইলে? মানে মানে তোমার যদি রেসিমিক মিক্সচার পাইতে হয়, অপটিক্যালি অ্যাক্টিভ পাইতে হয় দুইটা। অপটিক্যালি অ্যাক্টিভ ডিভাইড বাই 2, মানে দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ দিয়ে একটা রেসিমিক মিক্সচার পাও আর কি। ওইভাবে ওইভাবে এটা সিস্টেম করা যায়। তাহলে দেখো এটার অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা হবে? অপটিক্যালি অ্যাক্টিভ হবে 2 to the power 1 = 2। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কয়টা হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ 0। তাহলে টোটাল কয়টা হবে? এটা টোটাল হবে দুইটা। আর রেসিমিক মিক্সচার তুমি কয়টা পাবে? এটারে 2/2 = 1, একটা রেসিমিক মিক্সচার পাবা। ঠিক তেমনি এটার জন্য বের করো, অপটিক্যালি অ্যাক্টিভ কত, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কত, টোটাল কত, আর রেসিমিক মিক্সচার কয়টা পাবা সেটা কত। নাও সবাই এই চারটার অ্যান্সার লিখে ফেলো, দেখো এটা পারো কিনা।
ওকে, অন করা। ওকে, তাহলে আমরা বাকি কথাটা একটু বলি। আসো, কি লিখছো দেখো, এন এর ভ্যালু এখানে কত আসতেছে ভাইয়া? 2, তাই না? এন এর ভ্যালু আসতেছে হচ্ছে 2। তাহলে আমাদের কি আসতেছে দেখো, এন এর ভ্যালু যদি 2 বসাই তাহলে আসবে কত? 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4। মানে টোটাল, মানে অপটিক্যালি অ্যাক্টিভই আসবে সবগুলা 4, ইনঅ্যাক্টিভ হচ্ছে 0, টোটাল হচ্ছে 4, রেসিভিং মিক্সচার হচ্ছে 4/2 ইজ ইকুয়াল টু 2। বলো সবাই কি ক্লিয়ার এইটুক পর্যন্ত? অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কেমনে বুঝবো? এই যে দেখো, মানে অ্যাসিমেট্রিক্যাল যারা হয় বুঝছো, তাদের তো কোনোভাবেই তুমি প্লেন অফ সিমেট্রি বের করতে পারবা না, কারণ দুই পাশ তো সেম কোনোভাবেই না। সো ওদের সবগুলোই হবে অপটিক্যালি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ তুমি কখনোই পারবা না। ওই অপটিক্যালি ইনঅ্যাক্টিভটাকেই মেসো বলা হয়, বুঝছো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভটাকেই মেসো বলা হয়। এটা একটু লিখে দিই দাঁড়াও। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে মেসো কম্পাউন্ড। তাহলে ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে মেসো, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে মেসো। এই ওকে, ওকে, ডান। এখন এইটুক মোটামুটি বুঝলা, এবার আসি গ্লুকোজের স্ট্রাকচার নিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। বলো তো ভাই, গ্লুকোজের মলিকুলার ফর্মুলাটা কি জানো? গ্লুকোজের মলিকুলার ফর্মুলা, আচ্ছা দেখাই, গ্লুকোজের ক্ষেত্রে বুঝাই। দেখো, গ্লুকোজ CHO দিয়ে শুরু, আচ্ছা ডান, এটা আমরা লিখলাম। হ্যাঁ, আচ্ছা এটা গ্লুকোজ লিখলাম। আর ফ্রুক্টোজ হলে তো বুঝছো এটা কিটোন হবে আর CH2OH হবে, ওইটা নিয়ে আর টেনশনের কোনো কারণ নেই, গ্লুকোজটাই তোমাদেরকে বুঝাই। বলো তো এখানে কাইরাল সেন্টার কয়টা? কাইরাল সেন্টার কয়টা? এটার কাইরাল সেন্টার দেখতে পাচ্ছ কয়টা? এই দেখো, 1 2 3 4। তাহলে এটার অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা আছে ভাইয়া? 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। এটা এমসিকিউ তে প্রচুর আসে। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো কয়টা ভাইয়া? 0। টোটাল কয়টা ভাইয়া? তাহলে 16। রেসিমিক মিক্সচার তাহলে কয়টা হবে ভাইয়া? 16/2 8। 8টা রেসিমিক মিক্সচার তুমি পাবা, 8টা রেসিমিক মিক্সচার তুমি পাবা। বুঝছো? বলো তো এটা কি ডি স্ট্রাকচার নাকি এল স্ট্রাকচার? বলো, ক্যাপিটাল ডি না ক্যাপিটাল এল, কি মনে হয়? এটা কি ক্যাপিটাল ডি নাকি ক্যাপিটাল এল? এই যে দেখো, সি এর লাস্ট ফার্দেস্ট কাইরাল কার্বন, এটা ধরো আর, এটা এন, CRN, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ক্যাপিটাল ডি স্ট্রাকচার। এটা হচ্ছে ক্যাপিটাল ডি স্ট্রাকচার, অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু। হুম, বলো আরো ক্লিয়ার হয়ে গেছে না ইনশাল্লাহ? ক্লিয়ার? ওকে, সো এটা আশা করি বুঝে গেছো ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, আচ্ছা ফ্রুক্টোজের ক্ষেত্রেও সেম, জাস্ট ফ্রুক্টোজটা ব্যাপারটা হচ্ছে CH2OH 6। ওকে, এটা হচ্ছে ডাবল বন্ড ও, HOH, এটার কাইরাল সেন্টার মাত্র 3টা। তাহলে এটার অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা হবে? অপটিক্যালি অ্যাক্টিভ মানে টোটাল, টোটাল কয়টা হবে? 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। তাহলে রেসিপিক মিক্সচার কয়টা হবে ভাইয়া? 8/2 ইজ ইকুয়াল টু 4। আর মেসো বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কয়টা হবে ভাইয়া? 0। বলো সবাই কি ক্লিয়ার? সবাই এবার সবাই একটু রেসপন্স দাও ছোট্ট করে একটা সি লিখে, যে সবাই আমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা। সবাই আমরা এই জিনিসটা একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার কিনা? হ্যাঁ, ভেরি গুড। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমরা দেখলাম। হ্যাঁ, ওকে, এরপর আসি সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হইলে কি হইতো ভাইয়া? সিমেট্রিক্যাল হইলে কি হইতো? হ্যাঁ, সিমেট্রিক্যাল গুলো ইনঅ্যাক্টিভ থাকবে। এই যে নরিন, বুঝতে পারছো? আসো, সিমেট্রিক্যালের আবার দুইটা পার্ট আছে ভাইয়া। আগে তোমরা একটু খাতা বের করো, খাতা বের করে আগে একটু ফর্মুলা লিখবো আমরা। হ্যাঁ, এন যদি ইভেন হয় তখন এক ধরনের ফর্মুলা, এন যদি অড হয় তখন এক ধরনের ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে।
সবাই ভাইয়ের সাথে একটু তোলো, এটা একটু দরকার ভাইয়া। সবাই এটা একটু তোলো। হুম, ওকে, তো চলো লিখি। ওকে, সবাই তুলতেছো? আচ্ছা, এটার অ্যাক্টিভ আর এটার মেসোটা হচ্ছে সেম। ও, একটু ভুল করছি, 2 টু দি পাওয়ার n - 1 হচ্ছে টোটাল, n - 1টা হচ্ছে টোটাল। এটার অপটিক্যালি অ্যাক্টিভ আর এটার টোটাল হচ্ছে সেম। হ্যাঁ, তাহলে এইটা বাদ যাবে, n - 1, এটা হবে n - 1/2, এটা হবে 2 টু দি পাওয়ার n - 1/2। এই এইটুকু ডিফারেন্স। নাও সব একটু লিখে ফেলো, এইটুকু লিখে ফেলো। সবাই লেখা হলে টিচার বক্সে একটা ডান লেখো। হ্যাঁ, এটা দিয়ে আমাদের বাকি কাজ আছে। নাও সবাই একটু লিখে ফেলো কুইকলি, ডান লিখলে তারপর হচ্ছে আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ। ওকে, তো আশা করি সবাই তুলে ফেলছো, তাই না ভাইয়া? সবাই আশা করি তুলে ফেলছো, তাই তো? ওকে, সো আসো আমরা তাহলে এই জিনিসগুলো একটু বুঝি, যে অড আর ইভেন হইলে ঘটনাগুলো কি হবে। হ্যাঁ, অড আর ইভেন হইলে ঘটনাগুলো কি হবে। লেটস সে তোমার কাছে এরকম একটা জিনিস আছে, CHH, CHOH, এরকম কিছু একটা আছে। হুম, আচ্ছা, তাহলে এটাকে তুমি কয় ভাবে লিখতে পারবা? এইভাবে একটা লিখতে পারবা, আর এটা কয় ভাবে লিখতে পারবা? ধরো তুমি লিখতে পারবা হচ্ছে এইটার ওইটাকে ঘুরায় দাও, ধরো OH, অথবা আর এটা তুমি লিখতে পারবা হচ্ছে ধরো এরকম, সরি, এটা তুমি লিখতে পারবা হচ্ছে এখানে ছিল হচ্ছে OH, এখানেও আসবে OH, হ্যাঁ, OH, ওয়েট, সরাসরি ঘুরাই দিই তাহলেই তো হলো। তাহলে এখানে আসবে OH, এখানে আসবে হচ্ছে HOH, বাস এরকম মোটামুটি তুমি একটা ঘোরাইতে পারবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দুটো কি সেম এঁকে ফেলছি? হ্যাঁ, সেম এঁকে ফেলছি, তাই না?
তাহলে কি করব, দাঁড়াও এবার, তাহলে এটা চেঞ্জ করছি তো, এটা ঠিক থাক, এটা ঘুরাই দিব, ওইটা ঘুরাই দিই। ওয়েট, দুইটাকে দুই পাশে নিয়ে আসি, ওয়েজটাকে এই পাশে আনি, আর এই ওয়েজটাকে এই পাশে নিয়ে যাই, তাই না? ওয়েজটাকে এই পাশে নিয়ে যাই। ওকে, বাস এইভাবে মোটামুটি আমরা আঁকলাম। এখন ভাইয়া বলো তো এখানে কাইরাল কার্বন কয়টা? এটা তো বুঝতেছো, এটা যে সিমেট্রিক ব্যাপার স্যাপার। কাইরাল কার্বন কয়টা দেখো? দুইটা না? ইভেন মানে তুমি এটাতে ফোকাস করো শুধু, হ্যাঁ? এখানে এন এর ভ্যালু হচ্ছে 2। এটা সিমেট্রিক্যাল, মানে দুই পাশে এখানে যা আছে এখানে তাই আছে, সিমেট্রিক্যাল। ঠিক আছে, সিমেট্রিক্যাল, এখানে যা আছে এখানে তাই আছে। ওকে, এন এর ভ্যালু যদি 2 হয় সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি বলছে? এন এর ভ্যালু যদি 2 হয় সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি বলে বলো? এন এর ভ্যালু যদি 2 হয় সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি বলে? ভাবো, এন এর ভ্যালু 2 হলে আমাদের ফর্মুলা কি বলে? তাহলে দেখো, টোটাল অ্যাক্টিভ বের করি, টোটাল, দাঁড়াও, অপটিক্যালি অ্যাক্টিভ বের করি আগে, অপটিক্যালি অ্যাক্টিভ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন এর ভ্যালু এখানে কিন্তু 2, তার মানে টু টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2। দেখো, এটা অপটিক্যালি, এই যে এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে ফাইন, এবার হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যেটাকে আমরা মেসো বলতেছি। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কি? টু টু দি পাওয়ার এন বাই 2 মাইনাস ওয়ান। তাহলে আসো, টু টু দি পাওয়ার 2 বাই 2 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার 1 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এই যে দেখো, এই যে এটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি বা পজিশন অফ সিমেট্রি যেটাকে বলি। সো আলটিমেটলি কি হবে? এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো। তাহলে টোটাল কত আসবে? টোটাল আসবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এন বাই 2 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 3। টোটাল আসতেছে 3। তাহলে রেসিমিক মিক্সচার কয়টা হবে? অপটিক্যালি অ্যাক্টিভ দুইটা, দুইটাকে 2 দিয়ে ডিভাইড করো 1, রেসিমিক মিক্সচার পাবো 1। তাহলে সবাই বলো, এই যে দেখো এই তিনটা আইসোমার তুমি পাইছো, এই তিনটাই কিন্তু অপটিক্যালি, মানে অপটিক্যাল আইসোমার। এর মধ্যে একটা ইনঅ্যাক্টিভ, বাকি দুইটা কিন্তু অ্যাক্টিভ। তাহলে সবাই কি ক্লিয়ার এটা কিভাবে বের করতে হয় ইনশাল্লাহ? বলো ভাই কে ডিজাইন বক্সে, সবাই এটা আমরা বুঝে গেছি কিনা? বলো ভাইয়াকে ডিজাইন বক্সে বলো যে সবাই এটা আমরা বুঝে গিয়েছি কিনা। ওকে দেন, এটা সব ছিল মোটামুটি, হ্যাঁ এটা আমরা সবাই মোটামুটি বুঝি। এন ইজ ইকুয়াল টু 3 হইলে কি হবে সেটা একটু দেখি। দেখো, সি বা অড যদি হয়, সি ডাবল এইচ, সি ধরো এখানে আছে এইচ ও এইচ, সি ও এইচ এইচ, আরেকটা আছে ধরো সি ডাবল ও এইচ। আচ্ছা আরেকটা সি দিব, সি ধরো ও এইচ এইচ, সি ডাবল এইচ। এখানে কাইরাল কার্বন কয়টা আছে একটু দেখে বলো তো ভাইয়াকে, এখানে কাইরাল কার্বন কয়টা আছে? সবাই ডিজাইন বক্সে বলো, এখানে কাইরাল কার্বন কয়টা আছে? তিনটা। আচ্ছা তোমরা তো তিনটা লিখছো তাই না ভাইয়া? 1 2 3। ভাইয়া এই কাইরাল কার্বনটা একটু ফোকাস করবা, একটু তাকায় দেখো তো এটা কি আদৌ কাইরাল কার্বন কিনা। দেখো তো এই কার্বনের এই পাশে যা আছে এই পাশেও কিন্তু তাই আছে। কাইরাল কার্বন আমরা কাকে বলতাম? যে কার্বনের চারটা হাতে চারটা ডিফারেন্ট জিনিস থাকবে। তাহলে টেকনিক্যালি এটা কি কাইরাল কার্বন নাকি কাইরাল কার্বন না? কি মনে হয় তোমাদের বলো তো? বলো, এটা কি কাইরাল কার্বন নাকি কাইরাল কার্বন না? না তাই না? অ্যাকচুয়ালি এটা কাইরাল কার্বন। হ্যাঁ, এটাকে কি বলা হয় জানো? সিউডো কাইরাল কার্বন। সিউডো কাইরাল কার্বন। সিউডো কেন বলতেছি, মানে কাইরাল কার্বনের মতো কেন বলতেছি? আসো দেখাই, এটা একটু দেখায় তারপর আসি। ধরো তোমার কাছে এরকম একটা কম্পাউন্ড আছে, সি সি এইচ ডাবল বন্ড সি এইচ সিএল, এখানেও আছে ধরো সি এইচ ডাবল বন্ড সি এইচ সিএল, এখানে আছে ধরো সি এইচ থ্রি, এখানে আছে সি ডাবল এইচ। এর আচ্ছা না, ওরকম ভাবেই একই, ধরো সি ও এইচ এইচ সি এইচ থ্রি, এখানে আছে ধরো সি ও এইচ এইচ সি এইচ থ্রি। এখন তোমার দেখে কি মনে হচ্ছে ভাইয়া একটু খেয়াল করো, তোমার দেখে মনে হচ্ছে এই পাশে যা আছে এই পাশেও তো তাই আছে তাই না?
এরকমই তো লাগতেছে নাকি? এটাও কাউন্ট করবা কিনা বলতেছি বলতেছি, এটা ধৈর্য ধরো ভাইয়া, তোমাদেরকে বুঝাই, ধরো মুখস্থ করতে বলে দিলে তো সমস্যা। এবার ভাইয়ারা বলো, এটা কি তুমি কাউন্ট করবা নাকি কাউন্ট করবা না, কি মনে হয় তোমাদের কাছে? বা লেটসে আমি যদি ধরো এখানে দিলাম হচ্ছে CH3 আর এখানে দিলাম CH, ধরো আরো সহজ করে দিলাম, এই দুইটা তো সেমই মনে হইতেছে, তাহলে এটা কি কার্বন কার্বন কিনা হবে কিনা এটা আমরা কেমনে বুঝবো? দেখাই তোমাদেরকে। এই দেখো, এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, সি, দাঁড়াও, তুমি এইটার রেসপেক্টে চিন্তা করো, CHCl ডাবল বন্ড CH, হ্যাঁ, এখানে একটা সি থাকলো, সি এর সাথে ধরো কি থাকলো, এই যে CH3, তারপর এখানে থাকলো হচ্ছে COOH, এই পাশে থাকলো সি, এই পাশে থাকলো CH ডাবল বন্ড CHCl। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, এখানে ঘটনাটা কি হয়েছে, এখানে ঘটনাটা কি হয়েছে, লেটস সে সিস ট্রান্সের যে একটা ইস্যু আছে, মনে আছে ভাইয়া, সিস ট্রান্সের একটা ব্যাপার, মানে তুমি একটু চিন্তা করো ভাইয়া, এটা যদি সিস হয় এটাও যদি সিস হয় তাহলে তো দুইটা সেম জিনিস হয়ে যাবে, তখন আমি কনসিডার করতে পারবো না। কিন্তু কিন্তু এটা যদি সিস থাকে আর এটা যদি ট্রান্স হয়ে যায়, তখন কি দুইটা আলাদা কম্পাউন্ড হয়ে যাবে না? বুঝো, এটা যদি সিস হয় এটা যদি সিস হয়, দুইটাই যদি সিস হয় তাহলে তো দুইটা একই এলিমেন্ট হয়ে গেল, তখন কিন্তু নো কাইরাল কার্বন, নো কাইরাল কার্বন। কিন্তু একটা সিস আর আরেকটা যদি ট্রান্স হয় তখন কিন্তু এটা কাইরাল কার্বন। অথবা এটা ধরো ট্রান্স হইলো এটাও ট্রান্স হইলো, তখন কিন্তু এটা নো কাইরাল কার্বন, নো কাইরাল কার্বন। কিন্তু এটা যদি ট্রান্স হয় আর এটা যদি সিস হয় তখন কিন্তু কাইরাল কার্বন। মানে বুঝছো, এটা কাইরাল কার্বন হতেও পারে নাও হতে পারে, এজন্য এটাকে সিউডো কাইরাল কার্বন বলে। সিউডো কাইরাল কার্বন হচ্ছে কাইরাল কার্বনের মতো অ্যাকচুয়ালি অ্যাক্ট করা শুরু করে, যেহেতু ওর মধ্যে দুইটা প্রপার্টি থাকে। ওর মধ্যে কি থাকে ভাইয়া? দুইটা প্রপার্টি থাকে। ওর মধ্যে দুইটা প্রপার্টি থাকার কারণে ও হচ্ছে এরকম সিউডো কাইরাল কার্বন বা সিউডো কাইরালিটি শো করে। ওকে, মানে দেখো, দুইটাই যদি সিস হয়, সিস মানে কি একই রকম, তার মানে কি দুইটা একই রকম এলিমেন্ট হয়ে গেল, তার মানে এটা কি হয়ে গেল? নো কাইরাল কার্বন। কিন্তু একটা সিস আর একটা যদি ট্রান্স হয় তাহলে এটা কাইরাল কার্বন হবে। এই যে ওইটা ট্রান্স এটা সিস হলেও কাইরাল কার্বন হবে, তার মানে কি এটা কাইরাল কার্বনের মতো অ্যাক্ট করতে পারে, তার মানে এটাকে সিউডো কাইরাল কার্বন বলে। মানে এরকম মাঝখানে যদি কোনোটা থাকে, এই যে মাঝখানে যদি কোনোটা থাকে, একটা স্টার দিয়ে দিই, এটা সারা জীবন মনে রাখবা, মাঝখানে যদি এরকম কোনোটা থাকে, বেশি বড় স্টার দিয়ে দিছি, এই যে এখানে দিলাম, মাঝখানে যদি কোনোটা থাকে সেটাকে তাহলে এখন থেকে কি কাউন্ট করবা নাকি করবা না? অবশ্যই কাউন্ট করবা। এটাকেও তুমি কাউন্ট করবা, এন এর ভ্যালু দিবা তুমি 3, এটাকেও তুমি কাউন্ট করবা, এখানে এন এর ভ্যালু কত দিবা তুমি? 3। বলো ভাইয়া, বুঝতে পেরেছি? এখানে এন এর ভ্যালু দিবা হচ্ছে তুমি 3। অবশ্যই এটা তুমি কি করবা? অবশ্যই 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 তুমি কাউন্ট করবা। ওকে, আচ্ছা, এবার তাহলে আসো হিসাব করো, এটার অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো যেটাকে বলতেছি, আর এটা হইলো টোটাল। টোটালটাই মনে হয় 2n-1, ইনঅ্যাক্টিভ হচ্ছে 2n-1/2, তাহলে 2n-1 মাইনাস 2n-1/2, তাহলে আলটিমেটলি কত আসে দেখো, n এর ভ্যালু যদি 3 বসাও, 2 3 - 1 ইজ ইকুয়াল টু 2 মানে 4, এটা আসবে 2 3 - 1/2 মানে 2 মানে 2, তাহলে এখানে কত আসবে 4 - 2 মানে 2টা, তার মানে রেসিমিক মিক্সচার কয়টা হবে ভাইয়া? 2/2 মানে একটা, রেসিমিক মিক্সচার হবে একটা। তো চলো বানাই, দেখি আমরা বানাইতে পারি কিনা। হ্যাঁ আসো, এটা আমরা বানাই, চারটার কথা বলছে, আসো। কম্পাউন্ড কি করছি আমরা? ও কম্পাউন্ডে তো ভুলে গেছি, কোনটা নিছি? দুই পাশে COOH ছিল নাকি CH3 ছিল? COOH ছিল, ওকে। আসো, COOH, COH, 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 COOH, এটা একটা H, H, H। এই সেম জিনিসটাকে এখন আমরা চারটা কপি পেস্ট করে আসো। হুম, আচ্ছা, প্লেন অফ সিমেট্রি বা পজিশন অফ সিমেট্রি চেঞ্জ করার খুব সহজ একটা উপায় হচ্ছে, দেখো, এটারে OH বানাইলাম, এটারে H বানাইলাম, এবার খেয়াল করো, আলটিমেটলি ঘুরে ফিরে তুমি যদি মাঝখানে কার্বন বরাবর দাগ দাও, মাঝখানে কার্বন বরাবর দাগ দাও, দুইটাই হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো, এটাও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো। শেষ। এরপর বাকিগুলো একটু ঘুরাই দিই, চলো কি ঘোরানো যায়।
ঘুরাই দাও, মানে তুমি তোমার মতো ইচ্ছা মতো কিন্তু ঘুরাইতে পারবা। কেমন ঘুরাই দিবা? ধরো এইটারে যদি একটু ঘুরাই দাও, এটারে এইচ দিলা, এটারে ওইচ দিলা, এটারে একটু ঘুরাই দাও। ধরো এটারে ঘুরাই দাও, এটারে এইচ দিলা, এটারে ওইচ দিলা, ঘুরাই দাও। বাস, তাহলে এটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও হয়ে গেছে অপটিক্যালি অ্যাক্টিভ। ফ্রেশ কাজ, আর কোনো ঝামেলা নেই। ওকে, সিম্পল। তাহলে কয়টা? দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ, দুইটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বলো সবাই কি ক্লিয়ার আমরা ইনশাল্লাহ? এই জিনিসটা কি বুঝে গেছি আমরা ইনশাল্লাহ? বলো। বিশাল পড়া পড়লাম কিন্তু আমরা। হ্যাঁ, আচ্ছা দেখো, সিউডোর ব্যাপারটা সবাই ক্লিয়ার ভাইয়া? সিউডোর ব্যাপারটা অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, যে এটা হলো পজিশন অফ সিমেট্রি, এটাকে আমরা বলতেছি পজিশন অফ সিমেট্রি, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো, বাকিটা দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ। এই হচ্ছে জিনিসগুলো। আচ্ছা বলো তো, হাউ মেনি অপটিক্যাল আইসোমার্স আর পসিবল ইন এ কম্পাউন্ড দ্যাট হ্যাজ 4 কাইরাল সেন্টার? বলো, 4টা কাইরাল সেন্টার বা 4টা কাইরাল কার্বন আছে, কোনো কিছু মেনশন না করলে অ্যাসিমেট্রি বুঝবা। তাহলে বলো অ্যান্সার কি হবে? 4টা সেন্টার থাকলে আইসোমার কয়টা হবে? কোনো কিছু বলা নাই মানে অ্যাসিমেট্রি ধরবা। তাহলে বলো কয়টা হবে? 2n, তাই না? বলো অ্যান্সার কত আসবে? দেখো 2^4 মানে 16, n এর ভ্যালু 4, তার মানে অ্যান্সার আসবে 16 বা ডি। 4টা সেন্টার আছে, ডি আসবে, তাই না ভাইয়া? ডি আসবে, 4টা সেন্টার থাকলে ডি আসবে। তাহলে বলো সিউডোকে আমরা কি মানে কন্টিনিউ করবো না করবো না, মানে কাউন্ট করবো না করবো না, বলো। বলো সবগুলাকে কি কনসিডার করবো নাকি করবো না, কি মনে হয়? মানে যেটা আমার সিউডো, অবশ্যই কনসিডার করব। ওকে, ফাইনাল কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড এক্সিবিটস অপটিক্যাল আইসোমারিজম? বলো এ বি সি ডি, এটার মধ্যে কে অপটিক্যাল আইসোমারিজম এক্সিবিট করে? বুঝতেই পারতেছো, এইখানে অ্যান্সার এটাই হবে। 1 2 3 4, বি হবে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার হবে বি। আচ্ছা তাহলে ভাইয়াকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। হ্যাঁ, প্লেন পোলারাইজ লাইট, স্মল ডি স্মল এল, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল, তারপর হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো, তারপর রেসিমিক মিক্সচার, তারপর হচ্ছে অ্যাসিমেট্রি, সিমেট্রি অ্যান্ড আদার্স। এই সমস্ত জিনিস, প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা জিনিস একদম ভালো মতো বুঝছো তোমরা? বলো তো ভাইয়াকে সত্যি করে টিচার বক্সে। আচ্ছা, তাহলে এরই মধ্যে দিয়ে কিন্তু আমাদের স্টেরিও আইসোমারিজমও কিন্তু শেষ। হ্যাঁ, এবং আইসোমারিজমের পুরো পার্টটাই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ডান। তাহলে আইসোমারিজম থেকে ভাইয়া এই জিনিসগুলো কিন্তু কোশ্চেন প্রচুর আসে। সিউডোটা প্যাস লাগবে, লাগবে না, তুমি সিউডোর কথা ভুলেই যাও, সিউডোর কথা ভুলেই যাও। তুমি খালি এমনি চিন্তা করবো রিফাত, আমি বলি আমি যেটা চিন্তা করতাম সবসময়, যে এই দুইটা যেহেতু ইয়া হয়েছে, কি বলে আর কি বলে ক্যারেল কার্বন হয়েছে, এটাও ক্যারেল কার্বন, বাস শেষ। এমনি চিন্তা করার দরকারই নেই, এই দুইটা ক্যারেল কার্বন হয়েছে মানে এটাও ক্যারেল কার্বন, ফ্রি, শেষ। এটা তো হিসাব করবো। ওকে, সিউডো ক্লিয়ার, মানে উপরের দুইটা থাকলে মাঝখানেরটাও হবে। ওকে, ওইটা সহ নিয়ে সে নামবে। ওকে, ক্লিয়ার। সিউডোটার ঘটনা কি, এটা তো বললামই যে এখানে আসলে সিস ট্রান্স হওয়ার একটা পসিবিলিটিস থেকে যায়, এই জন্য তাকে আমরা মানে কনসিডার করি। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে আইসোমারিজম নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না। সো আইসোমারিজমের ব্যাপারটা হচ্ছে ভাইয়া স্ট্রাকচারাল আছে না ভাইয়া, স্ট্রাকচারাল থেকে ওই যে তোমার বের করতে দেয় 3 কার্বনের বা 4 কার্বনের গুলো বের করতে দেয়। আর ধরো জিওমেট্রিক আইসোমারিজম গুলা এখান থেকে ডিরেক্টলি সিকিউ আসে, এমসিকিউ আসে। আর অপটিক্যাল আইসোমার থেকে হচ্ছে অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন আসে, বুঝছো? আর ইন্টারে এইচএসসি তে হচ্ছে অল্প বিস্তর এমসিকিউ, সিকিউ অল্প দেয়, বুঝছো? এরকম টাইপের কোশ্চেন থাকে। তাহলে সবাই আশা করি কনসেপ্ট গুলো ক্লিয়ার ইনশাল্লাহ, তাই না? ওকে, আচ্ছা একটা হোমওয়ার্ক দিয়ে দেখি, ল্যাকটিক অ্যাসিড ইজ অ্যান অপটিক্যাল আইসোমার, পারবো না ইনশাল্লাহ? তোমাদের কাছে তো এটা কিছুই না। দেখো বোর্ডের কোশ্চেন, দেখো বোর্ডের কোশ্চেন কেমন হয়, একদম ইজি, ইনশাল্লাহ আশা করি পারবো। ওকে, সো এই তো
আজকে ক্লাস আমাদের এতটুকু ভাইয়া। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো ভাইয়া। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে দেখা হবে, কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।